গোগলের বাবার এক বন্ধু, নাম বিধান চক্রবর্তী। গোগল তাকে বিধান কাকা বলে ডাকে। বয়স তার বাবার থেকে সামান্য কম হতে পারে, অন্তত দেখলে তাই মনে হয়। তিনি মাঝে মাঝেই সন্ধ্যের পরে গোগলদের বাড়ি আসেন। মোটেই আস্তে আস্তে কথা বলতে পারেন না। মজার মজার গল্প বলতে তার জুড়ি নেই। তিনি এলেই বাড়িতে হইচই লেগে যায়। এসেই ছেলে মানুষের মতো মায়ের কাছে নানান আবদার করে। গোগলের সঙ্গেও বিধান কাকার খুব ভাব। গোগলের খেলার দিকে ঝোঁক বেশি। আজকাল ওর ঘরে অনেক খেলোয়াড়দের ছবি ছাড়াও ব্রুসলির একটা বড় ছবিও টাঙানো হয়েছে। বাবার সঙ্গে গিয়ে ময়দানের একটা শিবিরে ক্যারাটে শেখানো দেখে এসেছে। বিধান কাকা গোগলকে ডেকে ক্যারাটে শুরু করে দেন। না জানলেও তিনি এমন অদ্ভুত সব ভঙ্গি করেন যেন সত্যি একজন দারুণ ক্যারাটেম্যান। বিধান কাকা প্রত্যেক উইকেন্ডে গ্রামের বাড়িতে যান। বলেন কলকাতায় কি থাকা যায় নাকি, নেহাত কাজের জন্য থাকতে হয়। এরকম বলতে বলতে এক শুক্রবারের সন্ধ্যায় এসে বিধান কাকা বলতে গেলে জোর করেই বাবা মা আর গোগলকে নিয়ে গেল। বাবা মায়ের কোনো আপত্তি মানলেন না। বাবাকে বললেন, গোগলে শনি রবি ছুটি, তোমাকে শনিবারটা ছুটি নিতে হবে। সেটা কাল আমাদের দেশের বাড়ি টেলিফোনে জানিয়ে দিলেই হবে বলে নিজেই ঘরের মধ্যে ঢুকে সকলের জামা কাপড় টানাটানি করতে লাগলেন। গাড়ি তখন যাদবপুর ছাড়িয়ে গড়িয়ার দিকে চলছে। বিধান কাকা তার পাশে নিয়েছে গোগলকে, বাবা মা পিছনে। বিধান কাকা বললেন, পাগলামি না করলে তোমাদের নিয়ে আসা হতো না। অন্ধকার নেমে এসেছিল, রাস্তার দুপাশে কিছুই দেখা যাচ্ছে না। গোগল খালি বুঝতে পারছে মাঠ, গাছপালা দুদিকে, মাঝে মাঝে বাজার, সিনেমা, দোকানপাট আর লোকের ভিড় চোখে পড়ছে। ইলেকট্রিকের আলো রয়েছে। গোগল আগেই শুনেছে বিধান কাকাদের বাড়ি গ্রামে হলেও সেখানে ইলেকট্রিক আছে। 40 মিনিটের মধ্যে গাড়ি পৌঁছে গেল বিধান কাকাদের বাড়ি। ডান দিকের একটা খোলা গেট দিয়ে গাড়ি ঢুকলো বিরাট একটা সবুজ ঘাসে ছাওয়া চত্বরে। গেটের সামনে দুদিকে দুটো পাম গাছ। চত্বরের ডাইনে বাঁয়ে বড় বড় দুটো শেডে ঢাকা আলো জ্বলছে। বিধান কাকা গাড়ি থেকে নেমে ডাকলেন, বেরিয়ে এসো গোগল, সবাই বেরিয়ে এসো। জামা কাপড়ের ব্যাগটা কেউ এসে ভেতরে নিয়ে যাবে। বাবা মা গাড়ি থেকে বেরিয়ে এলেন। গোগল বাঁ দিকে দেখিয়ে জিজ্ঞেস করলেন, বিধান কাকা, ওখানে কি হচ্ছে? বিধান কাকা বললেন, মহিষে মর্দিনীর পূজা হচ্ছে। রোজই হয়, এখন আরতি হচ্ছে। সামনে থামওয়ালা যে ঘরটা দেখছো, ওটা নাট মন্দির। নাট মন্দিরের ওপর মহিষমর্দিনীর মন্দির। গোগল সেদিকে এগিয়ে গেল। দেখল সামনে কয়েকটা বড় থাম, ভিতরে বিরাট একটা বড় ঘর। একটিমাত্র টিমটিমে আলো জ্বলছে, আর কিচ্ছু নেই। কেবল কোথা থেকে এই সময় একটা পায়রা ডেকে উঠছে। এই সময় বিধান কাকা গোগলের সামনে এগিয়ে এলেন। বললেন, তুমি এখানে কি করছো গোগল? পুজো তো হচ্ছে ওদিকে মন্দিরে। গোগল বলল, মহিষীমর্দিনীর মূর্তিটা দেখতে পাইনি, আরতি হয়ে গেলে দেখব। এ ঘরটা কিসের? বিধান কাকা বললেন, এটা হলো ঠাকুর দালান। দুর্গাপুজোর সময় এখানে পুজো হয়, তখন মন্দিরের মহিষীমর্দিনীর মূর্তি এখানে আনা হয়। কিন্তু মাটির বড় মূর্তিও তৈরি হয়। এবার পুজোর সময় তোমাকে নিয়ে আসবো এখানে, তখন দেখবে। চলো ওদিকে যাই। বিধান কাকা আরও বললেন, দেবীর দুটো চোখ হীরের, কপালের চোখটি পান্নার, মাথার মুকুট, গলার হার সবই সোনা আর হিরে দিয়ে গড়া, আর মূর্তি হচ্ছে অষ্টধাতুর। গোগল জিজ্ঞেস করল, অষ্টধাতু কি? বিধান কাকা বললেন, অষ্টধাতু কি? আজকালকার ছেলেমেয়েরা কিছুই জানে না, তোমার জেনে রাখা উচিত। ধাতু মানে মেটাল, জানোই তো। এই অষ্টধাতু হল সোনা, রূপা, পেতল, কাঁসা, তামা, লোহা, রাং আর সীসা। গোগলের কৌতূহল সিংহ আর অসুর নিয়ে। জিজ্ঞেস করলে, সিংহ আর অসুর কোথায়? বিধান কাকা হেসে বলেন, সিংহটা সিংহাসনের জন্য ঢাকা পড়ে গেছে, আর অসুরটা তার নিচে। কাল বিকেলে তোমাকে দেখাবো।
এখন চলো বাড়ির ভেতর যাওয়া যাক। গোকুল বিধান কাকার সঙ্গে অন্য একটা ঘরে গেল। সেখানে 4-5 জন ছেলে মেয়ে ছিল, যারা গোকুলেরই বয়সী। বিধান কাকা সকলের সঙ্গে গোকুলের পরিচয় করিয়ে দিলেন। 2 জন বিধান কাকার ছেলে আর মেয়ে, লোটন আর রমি। তার দাদার 3 ছেলে মেয়ে, তোতা, অপু আর ঝুমকি। গোকুল তাদের সঙ্গে জমে গেল। পরদিন শনিবার। গোকুলের ঘুমটা ভেঙে গেল নানা রকম শব্দে। ও চোখ খুলেই শব্দগুলো শুনল। শব্দগুলো নানা রকম পাখির ডাক। দোয়েল, শ্যামা, বুলবুলি, একসঙ্গে এত পাখির ডাক আর কখনো শোনেননি। ও চোখ মেলে তাকালো। খোলা জানালা চোখে পড়ল। দেখল তখনও ভালো করে দিনের আলো ফোটেনি। জানালা দিয়ে কয়েকটা গাছ দেখা যাচ্ছে। পাশে তাকিয়ে দেখল মা ঘুমাচ্ছেন। অন্যদিকে আর একটা ছোট খাটে বাবা ঘুমাচ্ছেন। গোকুল শুয়ে থাকতে পারল না। আস্তে আস্তে উঠে পড়ল। মাথার উপর পাখা ঘুরছে। ওর গায়ে একটা জামা। যেদিকে জানালা তার পাশেই রয়েছে একটা দরজা। দরজাটা ভিতর থেকে বন্ধ। গোকুল জানালা দিয়ে দেখল ঘরের লাগোয়া খোলা ছাদ। ওর ভিতরে থাকতে ইচ্ছে করল না। শব্দ না করে দরজার ভারী হুড়কোটা খুলে বাইরে ছাদে এলো। চারিদিকে গাছপালা, পাখির ডাক আর বাতাসটা খুব ভালো লাগছে। গোটা বাড়িটা একেবারে নিঝুম। কেউ এখনো জাগেনি। গোকুল পূর্ব দিকে যাবার জন্য পা বাড়াতেই নিচে একটা শব্দ শুনতে পেল। দাঁড়িয়ে আলসের ওপর ঝুঁকে নিচে তাকালো। তাকিয়ে অবাক হয়ে গেল। দেখল একটা খালি গা লোক মন্দিরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। তার 2 হাতে কাপড় জড়ানো একটা কি রয়েছে। লোকটা আশেপাশে দেখে গোয়ালের পাশ দিয়ে ছুটল। কি ব্যাপার? লোকটা তাকানোটাই মোটেই ভালো নয়। তার চেয়ে অবাক কাণ্ড, মন্দিরের পিছনের দরজাটা বন্ধ হয়ে গেল। লোকটা গোয়াল পেরিয়ে ছোট বাগানের পাঁচিলের গায়ে একটা ছোট্ট খোলা জানালা দিয়ে বেরিয়ে গেল। লোকটা মন্দিরের পিছনের দরজা দিয়ে কি নিয়ে বেরোলো? ওরকম চোরের মতো তাকাচ্ছিল কেন? দরজাটা বন্ধই বা হয়ে গেল কি করে? নিশ্চয়ই তাহলে মন্দিরের মধ্যে কেউ রয়েছে। কিন্তু লোকটা কি নিয়ে গেল সেটাই আগে জানবার ইচ্ছে হলো। কথাটা মনে হতেই গোকুল দরজা খুলে ফেলল। রক্ত থেকে লাফিয়ে পড়ে দৌড়ে ছুটে দরজা দিয়ে বাইরে এলো। এদিক ওদিক তাকাতে চোখে পড়ল লোকটা উত্তর দিকে পুরো জমির উপর দিয়ে ছুটছে। এগিয়ে গেছে অনেক দূর। গোকুল ছোটবার আগেই লোকটা বেঁকে গেল ডান দিকে, হারিয়ে গেল গাছপালার আড়ালে। কাছে পিঠে একটাও লোক নেই। গোকুল জোর দৌড় লাগালো। লোকটা যেখান থেকে ডান দিকে মোড় বেঁকেছিল সেখানে থমকে দাঁড়ালো। দেখলো চারপাশে ঘন জঙ্গল, বড় বড় গাছ আর বিরাট উঁচু একটা ঢিবি। লোকটা কোন দিকে যেতে পারে ঢিবিটার আড়ালে চলে গেছে। ঢিবিটা একটা যেন বিরাট লম্বা আর চওড়া দেয়ালের মতো দাঁড়িয়ে আছে। গোকুল আশপাশে দেখে ঢিবিটার উপর উঠতে গেল। গড়ানো ঢিবি সহজে ওঠা যায় না, হড়কে যায়। নেহাত খালি পা ছিল বলেই ছোট ছোট গাছের মুন্ডু ধরে গোকুল ঢিবিটার উপরে উঠে অবাক। দেখল ঢিবিটা একটা দিঘির ধার। দিঘির চারিদিকে 4টে বাঁধানো ঘাট। কোনো ঘাটে লোক নেই। কিন্তু লোকটা কোথায় গেল? নিশ্চয়ই এদিকে আসেনি। গোকুল ঢিবির উপর থেকে নামতে যাবে এমন সময় ওর চোখে পড়ল দিঘির ডান দিকের কোণে নিচের ঝোপঝাড়ে। দেখলো সেই লোকটাই কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ভোরের আলো একটু স্পষ্ট হলেও ভালো করে না তাকালে কিছু বোঝবার উপায় নেই। কি করছে লোকটা? হাতের কাপড় মোড়া সেই জিনিসটা কোথায়? ভাবতে ভাবতে গোকুলের ঢিবির ওপর দিয়ে লোকটার দিকে এগোলো। অনেকটা কাছাকাছি গেল, তবু লোকটা ফিরেও তাকাচ্ছে না। ঝপঝপ কোদাল চালাচ্ছে। তারপরে গোকুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। ও দেখলো লোকটার কাছাকাছি শোয়ানো রয়েছে মহিষমর্দিনীর সেই মূর্তি। মূর্তিটাও পুরোপুরি দেখতে পাচ্ছে না। মাথার কাজ করা মুকুটটা দেখেই চিনতে পারল। গোকুল কি করবে ভেবে পেল না। চিৎকার করবে নাকি বাড়িতে গিয়ে বিধান কাকাকে ডেকে আনবে?
কিন্তু কিছুই করতে হলো না। গোগল টেরই পায়নি ওর পিছনে পা টিপে টিপে এসে দাঁড়িয়েছে একটা লোক, হাতে তার একটা গামছা। সে ঝপ করে গামছা দিয়ে আগেই গোগলের মুখটা বেঁধে ফেললো। গোগল পিছন ফিরে দেখার চেষ্টা করলো, পারল না। লোকটার গায়ে বেশ শক্তি, এত জোরে মুখ বেঁধেছে গোগল একটা শব্দ করতে পারছে না। তারপরেই লোকটা বাঁ হাতে গোগলকে বুকের কাছে চেপে ধরে কোমরের কাছ থেকে বের করলো গরু বাঁধার দড়ি। সেই দড়ি দিয়ে গোগলের দু হাত পিছমোড় করে বেঁধে ফেললো। ফেলেই গোগলকে কাঁধে ফেলে ঢিবির উল্টো দিক দিয়ে ঢালুতে নেমে দৌড় দিল। গোগল জোরে জোরে পা ছুটতে লাগলো, কিন্তু তাতে কোনো ফলই হলো না। কয়েক মিনিটের মধ্যেই লোকটা একটা জঙ্গলের মধ্যে ঢুকলো। জঙ্গলের মধ্যে এখনো তেমন কোনো আলো ঢোকেনি। গায়ে মুখে মাকড়সার জাল লাগছে। লোকটা এসে দাঁড়ালো একটা ঘরের কাছে। মাটির দেওয়াল, মাথায় টালি, দরজায় শিকল টানা। লোকটা এক হাতে শিকল খুলে গোগলকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো আর ওকে শুইয়ে দিল কাঁচা মাটির মেঝের ওপর। ঘরটা রীতিমতো অন্ধকার, তবু গোগল লোকটার মুখের দিকে তাকালো। আশ্চর্য, মনে হলো এই লোকটাই গতকাল মহিষী মর্দিনীর মন্দিরে দড়ি টেনে ঘন্টা বাজাচ্ছিল। এই প্রথম লোকটা কথা বলল। কলকাতার ছেলে, বেশি চালাকি শিখেছ না? থাক এখন এখানে, আবার ঘোর দুপুরে এসে দিঘির জলে ডুবিয়ে শেষ করে দেব বলে গোগলের হাত আর মুখের বাঁধন ভালো করে দেখে ঘরের একদিকে চলে গেল। সেখান থেকে কি যেন একটা নিল। দরজার কাছে যখন গেল, দেখা গেল লোকটার হাতে একটা তালা চাবি। দরজাটা টেনে বন্ধ করে শিকল লাগিয়ে তালা বন্ধ করলো। তারপরে আর কোনো শব্দ পাওয়া গেল না। গোগল খানিকক্ষণ কিছু ভাবতেই পারল না। তারপরে সমস্ত ঘটনাটা পরপর ভেবেও যেন বিশ্বাস করতে পারছে না সত্যি ও ঘটনাগুলো দেখেছে কিনা। কিন্তু বিশ্বাস না করে উপায় নেই, তা না হলে ওকে এভাবে এমন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখতো না। এখন গোগল কি করবে? ওর কান্না পেল। তারপরে লোকটার কথা মনে পড়ল, জলে ডুবিয়ে মারবে। অসম্ভব কিছু না, আসল ব্যাপারটা দেখে ফেলেছে। লোকটা ভালোই জানে গোগলের পা খোলা থাকলেও কিছুই করতে পারবে না। মুখ বাঁধা, চিৎকার করতে পারবে না। দুহাত পিচমোড়া করে বাঁধা, হাত দিয়েও কিছু করতে পারবে না। গোগল উঠে বসলো। ওর এখন ঘাম হচ্ছে। বাবা, মা, বিধান কাকা সকলের কথা মনে পড়তে লাগলো আর গলার কাছে কান্না ঠেলে আসতে লাগলো। কেউ জানতেও পারবে না গোগল কোথায় আছে, অথচ এখন কেঁদেও লাভ নেই। ও দেখলো টালির ফাঁক দিয়ে একটু আলো আসছে, কিন্তু ঘরে একটাও জানালা নেই। গোগল দাঁড়াতে গিয়ে পড়ে গেল, হাত পিছনে বাঁধা। হাতে ভর না দিয়ে উঠে দাঁড়ানো মুশকিল, তবু কয়েকবারের চেষ্টায় ও উঠে দাঁড়ালো। দরজার কাছে এগিয়ে গেল। সামান্য একটুও ফাঁক নেই, বাইরে কিছুই দেখা যাচ্ছে না, লোকজনের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ঘরের মতো আলো বাড়ছে, টালির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে রোদ উঠে পড়েছে জঙ্গলের মাথা ডিঙিয়ে। গোগল দেখল ঘরটা একেবারে ফাঁকা নয়। একটা লাঙল, একটা কাস্তে আর কিছু দড়ি, একটা লম্ফ আর একটা মাদুরও রয়েছে। কিন্তু এখান থেকে বেরোবে কি করে, সেটাই আসল কথা। বেরোবার কোনো উপায় নেই। তবু টালির চালের দিকে তাকিয়ে মনে হলো হাত দুটো খুলতে পারলে খুঁটি বেয়ে টালির বাঁশ ধরে টালি খুলে নিয়ে বেরোনো যায়। কিন্তু হাত দুটো খুলবে কি করে? গোগল জোরে দু হাতে মোচড় দিল। দিতেই ব্যথা লাগলো, বেশ জোরে বাঁধা। লাঙলটা লোহার ফালের দিকে নজর পড়তেই সেদিকে এগিয়ে গেল। পিছন ফিরে সেই লোহার ফালের দড়িটা ঘষবার চেষ্টা করলো, কিছুই হলো না, বরং ওর হাতেই লাগলো। পাটের পাকানো মোটা দড়ি লাঙলের ফালে ঘষে কাটা ওর পক্ষে সম্ভব নয়। সরে এলো। ওর হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। বুদ্ধিটা আসলে ওর নিজের নয়, একটা বইয়ে পড়েছিল। গোগল মেঝেতে বসে পড়ল। পিছনের বাঁধা দু হাতের ফাঁকের মধ্যে ও ওর পিছন দিকটা ঢুকিয়ে দেবার চেষ্টা করলো। যতটা সহজ ভেবেছিল ব্যাপারটা মোটেই সহজ নয়। ও বারে বারে চেষ্টা করে,
শেষ পর্যন্ত দু হাতের ফাঁকে পিছন দিকটা ঢুকিয়ে দিতে পারল। তারপর শুয়ে পড়ে বাঁধা হাত দুটো নিচ দিয়ে হাঁটু পর্যন্ত এনেছে, আবার ঠেকে গেল। অনেক চেষ্টার পরে হাঁটু ছাড়িয়ে একটা পা অনেকটা হাতের বাঁধনের কাছে এলো, কিন্তু আর্চ করা ওর অভ্যাস নেই। পিঠে ভীষণ ব্যথা লাগছে, তবু প্রাণপণ চেষ্টায় এক পা বের করতেই হবে। আর একটা পাও লাইনে বের করে আনলো। পিচমুড়া বাঁধা দুটো হাত এখন ওর সামনে, এবার খুলবে কি করে গোগল তা জানে। এবারও এগিয়ে গেল কাস্তেটার কাছে, পা দিয়ে সেটাকে বঁটির মতো চেপে ধরে দড়ি কাটতে লাগলো। কয়েক মিনিটের চেষ্টায় দড়ি কেটে গেল। গোগল এখন দরদর করে ঘামছে, গায়ের জামাটা ভিজে সপসপ করছে। করুক, ওর এখন তা দেখার সময় নেই। মুখে বাঁধা গামছাটা খুলতে বিশেষ কষ্ট হলো না। তারপরে ও প্রথমেই দরজার উপর দুমদুম করে পেটাতে লাগলো। কয়েকবার পিটিয়েই থেমে গেল। বুঝলো কাজটা বোকামি হচ্ছে। টের পেলে সেই লোকটাই আবার এসে পড়বে, ধরা পড়লে আর রক্ষে নেই। ও একবার খুঁটির দিকে দেখে নিল। মাটির দেয়ালের উপর আড়াআড়ি একটা বাঁশ রয়েছে। ওটার উপর উঠে দাঁড়াতে পারলে টালিতে হাত পেয়ে যাবে। দু একটা টালি খুলতে পারলেই বেরিয়ে পড়তে পারবে। গোগল আর দেরি করল না, যেমন ভাবা তেমনি কাজ। ও খুঁটি বেয়ে টালির মাথায় বাঁশ ধরল, সেখান থেকে পা ঝুলিয়ে দিল আড়াআড়ি বাঁশের ওপর। কোনো রকমে পাটিকে টালির গায়ে হাতে চাপ দিল, কিন্তু সহজে খুলল না। যেদিকে সরাতে যায় টালি সহজে নড়তেই চায় না। তখন হাত দিয়ে জোরে ঘুষি মারতেই একটা টালি একটুখানি উঠে পড়ে গেল। কোনো রকমে সেটাকে ঠেলে সরাতেই গোগলের গায়ে রোদ লাগলো। পাশের টালিটা ঠেলতে সহজেই সরে গেল। কোনো রকমে মাথাটা বের করে বাইরেটা একবার দেখল। চারপাশে গাছ, রোদ গাছের মাথায়। এবারও দুহাত বের করে টালি ধরে বাঁশের থেকে জোরে লাফ দিয়ে পা তুলল। টালিতে ঠং ঠং শব্দ হলো, কিন্তু টালির চালে উঠে পড়ল। গোগল জানে দরজাটা কোন দিকে। সেদিকে একবার দেখলো, দেখেই ওর বুক ভরাস করে উঠল। দেখলো সেই লোকটা ঘরের দিকে আসছে, জঙ্গলের ভেতর দিয়ে। কিন্তু লোকটার নজর দরজার দিকে। বেশ নিশ্চিন্ত হয়ে সে এগিয়ে আসছে। গোগল টালির উপর শুয়ে পড়ল। লোকটা এগিয়ে এসে যখন তালা খুলছে, শব্দ পেয়ে গোগলের টালির চালের পিছনে গিয়ে সামনের একটা গাছের ডাল ধরে ঝুলে পড়ল। কিন্তু গাছ বেয়ে নামার সময় আর নেই। ও দরজার পাল্লায় জোর শব্দ শুনতে পেল। পেয়েই নিচে লাফিয়ে পড়ে ছুটতে আরম্ভ করলো। কোন দিকে ছুটছে কিছুই জানে না, কেবল শুনতে পেল পিছনে কারো পায়ের শব্দ এগিয়ে আসছে। গোগলের দম ফুরিয়ে আসছে, তবু প্রাণপণে দৌড়তে লাগলো। আর হঠাৎ ওর সামনে এসে পড়ল একটা সাইকেল। সাইকেল চালক আর ও দুজনেই লুটিয়ে পড়ল। গোগল চিৎকার করিল, ডাকাত ডাকাত! সাইকেল যিনি চালাচ্ছিলেন তিনি অল্প বয়সী ভদ্রলোক। আগেই গোগলকে টেনে তুললেন, বললেন, কোথায় ডাকাত, কে তুমি? গোগল বলল, আমার নাম গোগল, বিধান কাকার বাড়িতে এসেছি। একটা লোক মহিষীমর্দিনীর মূর্তি চুরি করেছে, আমি দেখেছি। ভদ্রলোক ভীষণ অবাক হয়ে বললেন, তুমি দেখেছো? মহিষীমর্দিনী মূর্তি তো নিয়ে গোটা গ্রামে হইচই পড়ে গেছে। পুলিশ এসেছে, আর একটা ছেলেকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তাহলে সেই ছেলে? গোগল তখন পিছনে তাকিয়ে দেখছে, লোকটাকে দেখা যাচ্ছে না। বলল, আপনার সাইকেলে আমাকে একটু বিধান কাকার বাড়িতে পৌঁছে দেবেন? চোরকে আমি দেখেছি, আর মহিষীমর্দিনীও কোথায় দেখেছি তাও জানি। ভদ্রলোক তাড়াতাড়ি সাইকেলের রাস্তা থেকে তুলে নিলেন, সিটের সামনে গোগলকে বসিয়ে ভাঁই ভাঁই করে চালিয়ে দিলেন। মাত্র 2 মিনিটের মধ্যে পৌঁছে গেলেন বিধান কাকার বাড়ির সামনে। সেখানে তখন লোকজনের ভিড়, পুলিশের জিপ। বিধান কাকা কোথা থেকে ছুটে এসে গোগলকে জড়িয়ে ধরলেন। গোগল প্রায় অজ্ঞানের মতো বিধান কাকার কোলে ঢলে পড়ল। বিধান কাকা গোগলকে কোলে নিয়ে বাড়ির সামনে বারান্দায় উঠলেন। চিৎকার করে বললেন, শিগগির শিগগির কি এক গ্লাস জল নিয়ে এসো। গোগলের মনে হচ্ছিল ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ। বিধান কাকা ওর চোখে মুখে জলের ঝাপটা দিলেন। গোগল চোখ মেলে তাকালো, বলল, জল খাবো। বিধান কাকা ওর মুখের সামনে জলের গ্লাস ধরতেই চোঁচো করে চুমুক দিল।
কিন্তু ভালো করে খেতে পারল না। বলল, বিধান কাকা মহিষী মর্দিনীকে দিঘির এক কোণে মাটি চাপা দিয়ে রেখেছে, আমি সব দেখেছি। যে লোকটা আরতির সময় ঘন্টা বাজায় সে আমাকে দিঘির ধার থেকে ধরে নিয়ে জঙ্গলের মধ্যে একটা ঘরে আটকে রেখেছিল। আমি একজন বললে উঠলেন, তুমি আর কথা বলো না গোগল, সবই বুঝেছি, আমরা যাচ্ছি। পুলিশ আর লোকজন সব ছুটে বেরিয়ে গেল। বিধান কাকার কোলে বসে গোগল দেখল মা আর কাকিমা সামনে দাঁড়িয়ে দুজনেই কাঁদছেন। বাবা ওর দিকে উদ্বেগে তাকিয়ে আছেন। বিধান কাকা বললেন, সব কথা পরে শুনবো গোগল, তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ। বেশ, আগে কিছু খেয়ে নেবে চলো। বিধান কাকা গোগলকে কোলে নিয়েই বাড়ির ভিতরে ঢুকে গেলেন। 1 ঘন্টা পরে মহিষী মর্দিনীর মূর্তি বাড়িতে নিয়ে আসা হলো। মূর্তির দামি গহনা কিছুই খোয়া যায়নি। চোরেরা সময় পায়নি, ভেবেছিল ধীরে সুস্থে সব কাজ করবে, কিন্তু গোগল তাদের কাজে বাঁধ সাধল। বিধান কাকার বাড়ির সামনে সবাই তখন গোগলকে দেখতে চাইছে। সবাই জেনে গেছে গোগলের জন্য চোর ধরা পড়েছে। গোগলও জানল স্বয়ং পুরোহিত নাকি চোরদের সাহায্য করেছে। বিধান কাকা তো গোগলকে মাথায় নিয়ে নাচতে আরম্ভ করলেন। বললেন, আমাদের 7 পুরুষের দেবীকে গোগল পাইয়ে দিয়েছে। থানার ওসি বললেন, কিন্তু খুবই ভাগ্য ভালো গোগল বেঁচে গেছে। গোগলকে সত্যি হয়তো জলে ডুবিয়ে মারত। বিধান কাকা হাসছেন, কাঁদছেন আর পাগলের মতো হয়ে গেছেন। বললেন, ভাগ্যিস গোগলকে জোর করে কলকাতা থেকে নিয়ে এসেছিলাম, নইলে আজ আমাদের সর্বনাশ হয়ে যেত। আর ওকে চিরদিনই মহিষী মর্দিনী রক্ষা করবেন বলে গোগলকে চুমু খেয়ে আদর করলেন। সবাই তখন চিৎকার করছে, জয় গোগলের জয়, জয় মহিষী মর্দিনীর জয়। গোগল লজ্জা পেয়ে হাসছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্যে, অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।